সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই নারকেল পড়ার আওয়াজ পেলাম। তো দৌড়ে এসে দেখি সত্যি নারকেল পড়েছে। নারকেলটা একদম ঝুনা হয়ে গেছে। তো নারকেলটা নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাব বাড়ি। তো গরমের জন্য চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে, একদম মানে বারবার মুখ ধোয়া হয়। রাত্রেবেলা অনেক কয়েকবার মুখ ধুয়েছি, সেজন্য একদম ফোঁটা সিঁদুর কিচ্ছু নেই মুখে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওয় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। তো নারকেলটা রেখে লেগে পড়েছি বাসি কাজকর্মে। তো টেপিলক্ষীকে বাইরে বের করে নিয়েছি, নিয়ে এখন বাসনগুলো নিয়ে আসলাম মাজার জন্য। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। হাঁড়িতে একবারে জল নিয়ে নিলাম ভাতের জন্য। তো বেশি আজকে বাসন ছিল না এই কয়েকটায়। আর এই যে আমার সেরা বালিশের খাবারটা দিয়ে গ্যাসের ওভেন, তারপরে মানে রান্নাঘরে একটা ধরাধরি বা মোছামুছি এটা করি, সেজন্য ওটাও ধুয়ে নিলাম। তো কি বলো তো, ঘরের এখনও কাজকর্ম করিনি, দেবা এখনও ঘুম থেকে উঠেনি। আর হচ্ছে কি, আগের দিন গতকালকে মাথায় শ্যাম্পু করেছিলাম। তো নারকেলটা একটু ঝাঁকিয়ে দেখছি জল আছে কিনা। তো দেখলাম যে জল আছে, পরে ওই নারকেলটা কাটবো। আর কি বলতো, শ্যাম্পু করেছি, চুলগুলো শুধু উঠছে। সেই জন্য এই গরমের মধ্যে দেখবে চুল যদি একদম উস্কো খুস্কো হয়ে থাকে তাহলে আরও বেশি গরম লাগে। সেই জন্য একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে স্নান করব, তাহলে একদম চুলগুলো ভালো হয়ে যাবে। আর আমার যা মাথার মধ্যে চুল ওঠে কি আর বলবো, এত চুল ওঠে, অনেকগুলো করে চুল ওঠে প্রত্যেক দিনে। তো মাথার মধ্যে তেল দিয়ে তারপরে গেলাম জেঠি শাশুড়ি বাড়িতে দুধ আনার জন্য। তো দুধ নিয়ে আসলাম, দুধটা এনে রেখে দিই। তারপরে হচ্ছে কি দেবাকে ঘুম থেকে তুলবো। ও মানে গরমের জন্য অনেক রাত করে ঘুমায়, তো সেই জন্য উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, ওকে ডেকে ডুকে তুলে নিলাম, নিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে কি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন এই যে লম্বা ঝাড়ুটা দিয়ে খাটের যত দূর অবধি আমার হাত যায় তত দূর অবধি আমি পরিষ্কার করে নেই। বেশি একটা এখন বর্তমানে নোংরা নেই ঘরের ভিতরে। আর কি বলো তো, ইঁদুরগুলো আসে, এখনও আসে আর ঘুরে ঘুরে যায় ইঁদুরগুলো। তো হচ্ছে কি, এই যে এগুলো না মানে ঘরের মধ্যে আপনা আপনি হয়, মানে ধুলাগুলো জমে জমে কীরকম যেন একটা হয়ে থাকে। আর হচ্ছে কি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই ঝাড়ুটা দিয়ে দিয়ে। তারপরে আবার প্লাস্টিকের যে ঝাড়ুটা আছে ওটা দিয়ে আর একবার ঝাড়ু দিয়ে নেব। এই ঝাড়ু দিয়ে তো একদম পরিষ্কার হয় না। আর হচ্ছে কি, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি, মুছে নিয়ে বসেছি শাক বেচতে। গতকালকে রাত্রেবেলায় শাকগুলো নিয়ে এসেছিলো, এই শাকগুলো ভাজা করব। আর হচ্ছে কি, মানে গতকালকে তো আমি কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছি, ঘরটার মুছে এসে এদিকে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো শাকগুলো কেটে কুটে নিয়ে তারপরে যাব স্নান করতে। কাবলি ছোলা আর বাদামি আলু সেদ্ধ করব, ওগুলো দিয়ে একটা তরকারি করব। তো দেবার বাবা বলেছিল যে ডাল করতে, তো আমি ভাবলাম যে এগুলোর একটু তরকারি একটু ঝোল ঝোল টাইপের করলে আর হচ্ছে কি মানে ডাল লাগবে না, সেই জন্য এগুলোই আমি সেদ্ধ করে নিলাম। নিয়ে এখন দেখো আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর হচ্ছে কি বলো তো, ওই যে কাবলি ছোলাগুলো আগের দিনে গরম জলে ভিজিয়ে রেখেছি, আজকে আবার সেদ্ধ করে নিলাম, এত সুন্দর নরম হয়ে গেছে। উপরে একটা প্লাস্টিকের মতো একটা ছালের মতো ছিল, ওগুলো সব তুলে নিয়েছি, তাহলে তরকারিটা ভালো হয়। আর ওইটা থাকলে না তরকারিটা যেন ভিতরে যেন মানে মশলায় ঢুকতে চায় না, সেই জন্য ওগুলো সবগুলো তুলে নিয়েছি। জলের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু কচলে কচলে নিয়েছি, তাতে একদম পরিষ্কার হয়ে গেছে। তো আলু ছোলা হয়ে গেছে, এই যে কাবলি ছোলাও সব রেডি। এখন হচ্ছে যাবো রান্নাঘরে। তো বসিয়ে দিয়েছি, ওগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়ে এগুলো দিয়ে দিয়েছি। তো এখন একটু জল দিয়ে দেবো। তো নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে একটু মাংস সেন্ট হবে। তো আর বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। দেখো, এই যে বাদামি আলু দিয়ে কাবলি ছোলা আলুর তরকারি, আর হচ্ছে কি পাঁপড় ভাজা করেছি, স্যালাড করেছি, আর এই যে হচ্ছে কলমি শাক ভাজা। তো এখন খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 11:30। আজকেও সেই রোদ উঠেছে, আজকেও ছাতা নিয়েছি, ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না। আর কি বলো তো, বাড়ির ভিতরে একটুকু হাওয়া নেই, এদিকে আসলে তো একটু হাওয়া লাগে। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই রোদের মধ্যে টেপিলক্ষীকে দেখে আসি বলতে কি নিয়ে আসবো, তাহলে মরে যাবে এই রোদে। বাপরে বাপ, মানুষরা হাঁপিয়ে যাচ্ছে। আর সকাল থেকে সেই রোদের মধ্যে বাঁধা, মাঝে মধ্যে রোদের আলোটা একটু কমে, তেজটা কমে। এই যে একদম ফোকাসিংয়ের আলো, ফোকাসিং। চলো নিয়ে আসি। আজকে আবার জল আনতে লাগবে, কারণ কি বলো তো, ওই জল না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই গরমের মধ্যে
জল বেশি খাওয়া হয়, আর সেই জন্য জল শেষ হয়ে যায়। প্রত্যেক দিনে বেশি বেশি করে জল আনতে লাগে। এত রোদ থাকলে দেখো একদম জমিগুলো পিছনে দেখো একটুকু জল নেই, জমির জল একদম শুকিয়ে গেছে, সেই রোদ। ইস, আবার রোদের ভোল্টেজ বাড়তেছে। এই যে লোকে লোকে রোদ হচ্ছে। যে ছায়ের মধ্যে বাঁধলাম, দেখতে পাচ্ছ কি হাঁপাচ্ছে রোদের মধ্যে, সেই সকালে বেঁধে গেছি, এখানে ছায়ের মধ্যে থাক। তো এই রোদের মধ্যে টেপি লক্ষ্মীরে বাড়ি আসতে চাইছে না, কারণ কি পেটে ভরে নেই, ওই যে ঘাস নেই, সারাটা দিন খায় তবু পেট ভরে না, তো সেই জন্য ছায়ের মধ্যে বেঁধে রেখে আসলাম। তো বন্ধুরা কী বলো তো, আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তো কয়েকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি। যখন থেকে আমি শুনেছি তখন থেকে আমার মনের ভিতরে না মানে উসপুস উসপুস করছে, কখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মনটা আমার হালকা হয়। কী বলো তো, কথায় আছে কারো গায়ে যদি মানে দাগ লেগে থাকে, সে ভাববে যে আমার গায়ে তো দাগ আছে, আমি আরও একজনের গায়ে দাগটা লাগিয়ে দিয়ে, সে হচ্ছে ঘটনা বন্ধুরা। তো তো আমি কিছুতেই মানে ভাবতে পারছি না মানুষের মন মানসিকতা এতটা ছোট হতে পারে, এতটা শিক্ষিত হয়ে যদি এতটা মন মানসিকতা ছোট হয়ে যেতে পারে, আমি কিছুতেই মানে মেনে নিতে পারছি না। তো একজন পুরুষ মানুষ, তো পুরুষ মানুষের মুখে কিন্তু এসব ভাষা কখনোই মানে মানানযোগ্য নয়, মানানসই নয়। কারণ কি, মহিলাদের মুখে মহিলারা যখন গল্প করবে নানান ধরনের কথাবার্তা হয়, কিন্তু সেইখানে গিয়ে পুরুষ মানুষ গিয়ে যদি কোনো কথাবার্তা বলে না, সেখানে মানে কী আর বলবো, সেই পুরুষ মানুষটাকে মানে পুরুষ মানুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা করে। কারণ কি, অনেক ধরনের ভাষা আছে বা অনেক ধরনের কথাবার্তা আছে মহিলাদের মুখে মানায়, কিন্তু পুরুষ মানুষের মুখে সেটা কখনোই মানায় না। তো সেই পুরুষ মানুষটি বলেছে কি না আমার মায়ের নাকি চরিত্র খারাপ। তো সেই পুরুষ মানুষকে আমি বলছি যে সে কি কোনোদিনও দেখেছে বা তার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার মায়ের চরিত্র খারাপ? বন্ধুরা এখন বাজে বিকেল 4:30, অনেকক্ষণ পর ফিরে আসলাম। তো কি বলো তো, সকালে নারকেলটা পেয়েছি, তখন থেকে দেওয়া শুরু করেছে এখানে নারকেল খাবে। তো কাটি এখন নারকেলটা, দেখি নাড়ু বানাই না এমনিতেই খাই, পরে দেখা যাবে। উঠোনটা ঝাড়ু দিতে হবে, এখনও রোদ কমেনি, যা গরম। তো টুনি আজকে সারাদিন আজকে টুনিকে দেখিনি, কোথায় যে গেছে পরে এখন দেখবো। ওই বাগানে আছে না, কোথায় আছে। এত গরম, আমি দেখলাম ওদিকে মানে ভিডিওর মধ্যে দেখলাম, অন্য অন্য ব্লগের মধ্যে, তো ওদিকে বৃষ্টি হতেছে, সেই জোরে জোরে বৃষ্টি, কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। কবে যে বৃষ্টি শুরু হবে। ফুল গাছগুলো যা অবস্থা হয়ে গেছে, যা রোদ, সকাল বিকেল রাত্রিবেলা শোয়ার সময় জল দিয়ে থুই, তাও দেখো কি রোদ। এই দেখো চোখ খোলা যাচ্ছে না, কি রোদ। এই যে নারকেল, এই যে দা নিয়ে আসলাম, এখন কাটি নারকেলটা। অনেক দিন আগে যে নারকেলগুলো পাড়া হয়েছিল, ওই নারকেলগুলো একদম কাঠের নিচে পড়ে গেছে। তো কয়েকদিন আগে যে নাড়ু বানালাম, তো দেখছিলাম যে নারকেলগুলোর ভিতরে না নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। আর কি বলতো, ওই নারকেলগুলো না করলে না নষ্ট হয়ে যাবে, ভিতরে গাছ বেরিয়ে যাবে। তো বন্ধুরা, একটু আগে যে বিষয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, যে একজন বলেছে যে আমার মায়ের নাকি চরিত্র খারাপ, তো আর বলেছে আমি নাকি ভালো পরিবার থেকে বিলং করিনি, সেই জন্যে নাকি আমি এই পরিবারে এসে সব কিছু শেষ করে দিয়েছি। তো যে এই কথাগুলো বলেছে, তো তার কি চরিত্র ভালো আছে সেটা তো আমরা জানি। তো মানুষ অনেকেই জানে, গ্রামের মানুষও জানে। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে যার গায়ে কাদা ছিটকে থাকে সেও ভাবে যে আরেকজনের গায়ে কাদাটা দিয়ে দেই। আর হ্যাঁ, আমি না হয় কি বলে ভালো পরিবার থেকে বিলং করি না, কিন্তু যে বলেছে তারও কিন্তু মেয়ে আছে। হ্যাঁ, তারা তো অনেক ভালো পরিবার, অনেক শিক্ষিত পরিবার থেকে বিলং করে। তো তাহলে তার মেয়ের কেন শ্বশুরবাড়িতে এত অশান্তি, এত ঝগড়াঝাটি, শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে পারে না, সব সময় শাশুড়ির নামে কুটনামি দুর্নামি হচ্ছে কি এগুলো কথাবার্তা বলে। তো আমরা এগুলো জানি। আর কি বলতো, একটা কথা, যখন বাড়িতে কোনো ঘটনা ঘটবে তখন হচ্ছে কি বাড়ির বউয়ের দোষ, বৌমার দোষ, তখন শাশুড়ির কোনো দোষ নেই। আর যখন মেয়ের সঙ্গে কোনো ঘটনা ঘটবে তখন কিন্তু বলবে যে আমার মেয়ের কোনো দোষ নেই, তখন হচ্ছে কি শাশুড়ির দোষ, তখন মেয়ের শাশুড়ির দোষ হয়ে যায়, তখন ওদের মেয়ে খুব ভালো হয়ে যায়। বন্ধুরা, এটাই হচ্ছে নিয়ম। কেউ হচ্ছে কি বৌমাকে দেখতে পারে না, এটা হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম।
তো বন্ধুরা, যবে থেকে আমি এই কথাগুলো শুনেছিলাম একজনের মুখে, মানে যার সঙ্গে গল্প করেছিল তার, মানে সেই আমাকে বলেছিল যে তোমার নামে এগুলো এগুলো বলেছে। তো তখন আমার মনটা যে এতটা খারাপ হয়ে গেছিলো না, কি আর বলবো, মানে বুক ফেটে কান্না বেরোচ্ছিলো যে আমার মা বাবার নামে, আমার বাপের বাড়ির নামে এত খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করতে পারে, মানে এত বাজে বাজে কথা বলতে পারে, তাদের মুখে কিভাবে আসে আমি তো সেটাই বুঝতে পারি না। তারা তো এতটা শিক্ষিত বন্ধুরা। তো এর আগের একদিন ভিডিও বলেছিলাম না যে অনেক শিক্ষিত লোক আছে একদম মূর্খের মতো কাজ করে, সেই রকমই হচ্ছে কথা। তো আমরা এই যে ছোট থেকে এতটা বড় হলাম, তারপরে হচ্ছে আমাদের গ্রামের কেউ বলতে পারবে না যে আমার মায়ের সম্বন্ধে এরকম খারাপ কথা, সবাই একদম ভালো বলবে। আর কিন্তু যে এই কথাগুলো বলেছে তার নিজের ছেলে বউ এসব কথা কিন্তু আমাকে বলেছিল, যে তার চরিত্র বিষয় নিয়ে আমার সঙ্গে গল্প করেছিল। আরও গ্রামের বলো কি আশেপাশে অনেক লোকের কাছে শুনেছি তার চরিত্রর বিষয়ে, সে আবার আমার মাকে বলে আমার মায়ের নাকি চরিত্র খারাপ। তো যাই হোক, এই কথাগুলো হয়তো আমার মার কানে বা আমার বাবার বাড়ির কানে হয়তো পড়েছিল, সেই জন্য হয়তো তাদের মন খারাপ তো অবশ্যই হবে। যদি মনে করো কেউ কোনো কিছু না করে তবু তার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়, তাহলে তো অবশ্যই মনটা খারাপ হবে বন্ধুরা। সেই জন্য হয়তো বা কি বলো তো, বাপের বাড়ির সঙ্গে আমার বর্তমানে কোনো যোগাযোগ নেই কয়েকদিন ধরে, আর হচ্ছে কি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হয়তো শুনেছে, মনটা খারাপ হয়েছে, কি করবে, মেয়েকে যখন এই বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে আর তো করার কোনো কিছুই নেই। তো কতগুলো মানুষ আছে যে এতটা নিচে নামতে পারে, এতটা মানে খারাপ খারাপ কথা বলতে পারে অন্যের নামে, তো আমি কখনোই ভাবতে পারিনি। ওই যে কথাই আছে না, ভালো পোশাক পরিচ্ছদ পরলে কি ভালো মানুষ হওয়া যায়? তো ভিতরেরটা মানে দেখতে লাগে, ভিতরেরটা সেই জানে, বাড়ির লোকেই জানে যে ভিতরে কেমন, তার কেমন ব্যবহার, তার কেমন চরিত্র, সেটা কিন্তু সেই বাড়ির লোকেই জানে। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, এগুলো দুঃখের বিষয়। খুবই খারাপ লাগে যখন হচ্ছে কি নিজের বাবা মায়ের নামে এতটা মানে খারাপ খারাপ কথা শুনতে হয় শ্বশুরবাড়িতে এসে, কী আর বলবো। তো বাবা মা তো দেখে শুনে একদম শিক্ষিত ফ্যামিলিতে আমাকে বিয়ে দিয়েছে, তো শিক্ষিত ফ্যামিলিতে এসেও যদি এরকম কথাবার্তা শুনতে হয় তো করার কোনো কিছুই নেই। তো শিক্ষিত হয়েও একদম মূর্খের মতো ব্যবহার। তো আমার বাবা মা কিন্তু একদমই সাধু সাজতে চায় না বা সাধু সাজতেও পারে না, কারণ কি আমার বাবা মা উপরে যেরকম বাইরেও সেরকম। কিন্তু কতগুলো লোক আছে উপরে একদম সাধুর মতো অভিনয়, কিন্তু ভিতরে যে তার মনে মনে কী চলছে সেটা তারাই জানে। তো ওই যে আমার বাবা মা অভিনয় জানে না, ওরকম অভিনয় জানে না জন্যে খুবই খারাপ। চলো বাড়ি চলো। তো বন্ধুরা, মেলা বাড়ি থেকে ঘুরে আসলাম, নাগের দোলা আসছে যে বাচ্চাদের দিয়ে, যাওয়ার পথে এই যে টেপিকে বাড়ি নিয়ে যাই, আসো। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, বলার কোনো ভাষা নেই। তো এখন হচ্ছে কি টেপিয়া টুনিকে যে নিয়ে আসলাম, এখন বাড়িতে নিয়ে যাবো। তা হচ্ছে কি টুনিটা এত বড় হয়ে গেছে না, কি আর বলবো, দিদির সমান হয়ে গেছে। তো এখন যে এখানে বাদলাম একটু বেঁধে, তারপরে ঘরটা ওদের রেডি করে মানে মশা টশা তাড়িয়ে তারপরে হচ্ছে কি ঘরের ভিতরে নিয়ে যাবো। তো বন্ধুরা, এই যে টুনির দিদিকে নিয়ে আসলাম, এই যে টুনি আয়। টুনি, আমি ভাবছি টুনি চোখে আবার কি হলো, দেখো চোখটা কেমন হয়েছে, সাদা হয়ে গেছে। টুনিটা কত বড় হচ্ছে, টুনি আর কথাই শুনি না। সন্ধ্যা লাগছে, ঘরে চলো। এই যে টুনির ঘুমরে। তো টেপি টুনির ঘর রেডি করেছে, এখন হচ্ছে কি ঘরের ভিতরে ওদেরকে ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাজার চলে এসছে, আর যা গরম পড়েছে, গরমের জন্য দেবার জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে আমাদের জন্য, যে মাজা ফজলে না কি নাম এটা, আর হচ্ছে কি কলা নিয়ে এসছে, আর লবণ, বিস্কুট আর সাবান এগুলো নিয়ে এসে, আর হচ্ছে কি সার্ফ নিয়ে এসছে। সকালবেলা সার্ফ শেষ হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম ছাই দিয়ে আমি বাসন মাজছিলাম, যেটি শাশুড়ির বাড়ি থেকে ছাই নিয়ে আসলাম, ছাই নিয়ে বাসন মেজেছি। তো যে কি এখন মাজাটা খেয়ে নেই, ঠান্ডা ঠান্ডা একদম যা গরম পড়েছে, এই গরমে একটু মাজা খেলে মানে পেটের ভিতরটা বা বলো বুকের ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়, খেয়ে একটু মানে আত্মাটা বলে না শান্তি হয়ে গেল, সেরকম কথা। তো দেবা হচ্ছে কি ফুটি খাবে না, ও খাবে হচ্ছে আইসক্রিম, তো আইসক্রিম খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রান্নাবান্না করতেই লাগবে সেই জন্য আর বেশি দেরি করলাম না, প্রচণ্ড গরম পড়েছে, ফটাফট রান্নাটা সারবো। তার আগে যে দেবার জন্য বিস্কুট নিয়ে এসছে, বিস্কুটগুলো বয়ামের মধ্যে ভরিয়ে রাখছি। তারপরে হচ্ছে কি রান্না করব, হলুদ আনতে বলেছিলাম, ও ভুলে গেছে নাকি শোনেনি, বলছে যে আমি নাকি বলিনি, হয়তো বা শোনেনি, হলুদ নেই ঘরে, তা হলুদ ছাড়া তরকারি কীভাবে রান্না করব।
তো সেই জন্য কী করলাম, একটা বুদ্ধি করলাম যে চলো যা গরম পড়েছে পান্তা ভাত খাই সবাই মিলে। তো সেই জন্য শুটকি মাছের যে ছালগুলো তুলে নিচ্ছি, শুটকি মাছ ভাজা করব, ভাজা করে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েছি কি মাখবো। একদম পরিষ্কার করে নিলাম, আমি আঁশগুলো তুলি না, একদম ছাল শুদ্ধে মানে ছালটাই তুলে নিই। তো দেখো শুটকি মাছগুলো একদম সামান্য তেলে ভাজা করে নিয়েছি। আর হচ্ছে কি এখন কাটাগুলো ভালো করে বেছে নিচ্ছি, বেছে নিয়ে তারপরে হচ্ছে কি পেঁয়াজের সঙ্গে লঙ্কা দিয়ে এগুলো দিয়ে মাখবো। আর হচ্ছে কি আলু সিদ্ধ দিয়েছি, দেবা তো শুটকি মাছ খায় না, আর কয়েকটা কাঁঠালের বীজ সিদ্ধ দিয়েছি, সেগুলো এখন সব কিছু মেখে নেব। আর কি বলো তো, মানুষ পান্তা ভাত খায় যখন ভাতটা নষ্ট হয়ে যায় সেই ভাতটাকে পান্তা ভাত করে খায়। তো আমার তো সকালের ভাত শেষ হয়ে গেছে বা দুপুরে ভাত শেষ হয়ে গেছে, আমি ভাত রান্না করেছি, গরম ভাত রান্না করে কয়েকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমাদের পান্তা ভাত। তো এই যে কাঁঠালের বীজটা মেখে নিচ্ছি, তারপরে এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। তো এই গরমের মধ্যে কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমাদের তো মানে খুবই ভালো লাগে, আমরা মাঝে মধ্যে রাত্রেবেলা করে এরকম করে পান্তা ভাত রান্না করে খাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো হচ্ছে কি যে শুটকি মাছটা মেখে নিচ্ছে, আর খুবই না ভয় লাগছে, কারণ কি যদি হাতের মধ্যে আবার কাটা ঢুকে যায়, সেই জন্য আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কি হয়েছে, দেবা আবার কি করেছে, পান্তা ভাত খায়নি, ওর জন্য পরে গোলা রুটি ভেজে দিয়েছি। তো আজকের জন্য এখানে টাটা।